নতুন নেটো জোট কি পারবে বিশ্ব রাজনীতিতে ছড়ি ঘোরাতে? পাক, সৌদি, তুর্কি কোন পথে? আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ, আপনাদেরই অনুষ্ঠান। নেটো নিয়ে অনেক প্রত্যাশা থাকলেও স্বার্থ হতে কেউ বের হতে পারেনি। তাই তো গাজা ও ইরানে ধ্বংস ও হত্যাযজ্ঞ ঘটলেও নেটোভুক্ত কেউই এদের পক্ষে খুব সোচ্চার কোনো ভূমিকা নেয়নি, বরং তলে তলে অস্ত্র ও রসদ দিয়ে ওই দুই রাষ্ট্রের হয়েই কাজ করেছে। অন্যায়কে নিজেদের স্বার্থে ব্যবহার করে নিজের আখের গুছিয়েছে। বিশ্ব মানবতা ও বিবেককে থোড়াই কেয়ার করেছে তারা। এবার নতুন এক জোটের আবির্ভাব ঘটেছে। নেটোর মতোই আচরণ থাকবে তাদের, তবে নৈতিক দিক থেকে কতটা স্বার্থপরতাহীন ও মানবতা বিবেচনায় এবং জোটবদ্ধ হয়ে শক্তিশালী ভূমিকা নিতে পারবে, তাই দেখার বিষয়। পাক, সৌদি, তুর্কি এই জোট কতটা চপেটাঘাত করতে পারবে পশ্চিমাদের, তা যেন ভাবনায় ঘুরপাক খাচ্ছে। নাকি তারা ওদের আরেকটি প্রক্সি জোট, যারা বাইরে থেকে বিরোধী কিন্তু ভেতরে ভেতরে তাদেরই। ভূ রাজনীতির খেলায় বোঝায় মুশকিল কি থেকে কি হচ্ছে। তবে এ জোটে আর কারা যুক্ত হচ্ছে সেটা নিয়ে গবেষণা করলে অবশ্য অন্য ভাবনায় বিশ্ব রাজনীতির দুয়ার খুলে দিতে পারে। মধ্যপ্রাচ্য ও আশপাশের অঞ্চলের নিরাপত্তা সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের প্রতিরক্ষা জোট। তিন দেশের এই জোটকে আরও বড় পরিসরে নেয়ার ইঙ্গিত দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ফলে প্রশ্ন উঠেছে, নেটোর আদলে গড়ে উঠতে যাওয়া এই জোটের ছাতার নিচে ভবিষ্যতে আর কোনো দেশ আসতে পারে কিনা। শনিবার তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলুকে হাকান ফিদান বলেছেন, আমাদের প্রেসিডেন্টের দূরদর্শী ভাবনায় এই উদ্যোগ কেবল তিনটি দেশের মধ্যেই সীমাবদ্ধ রাখা ঠিক হবে না। আমাদের পরিধি আরও বিস্তৃত করা এবং প্রয়োজনে সব দেশকেই এই ছাতার নিচে নিয়ে আসা উচিত। এর আগে শুক্রবার তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান মক্কা যৌথ প্রতিরোধ চুক্তি স্বাক্ষর করে। বিশ্লেষকরা বলেছেন, এই চুক্তি মধ্যপ্রাচ্য ও পার্শ্ববর্তী অঞ্চলের নিরাপত্তায় নতুন আঞ্চলিক কাঠামোতে রূপ নিতে পারে। এই জোটে পরবর্তী সময়ে আর কোন কোন দেশ যুক্ত হতে পারে এবং জোটের সম্প্রসারণে পুরো অঞ্চলের সুরক্ষায় কী ধরনের প্রভাব ফেলবে তা নিয়েও নানা আলোচনা আছে। তবে কি আছে এই চুক্তিতে? মক্কা প্রতিরক্ষা চুক্তি 1 বছর আগে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক চুক্তির এক সম্প্রসারিত রূপ। আঞ্চলিক কর্মকর্তারা ইঙ্গিত দিয়ে বলেছেন, সম্মিলিত নিরাপত্তা ও কৌশলগত প্রতিরোধের শক্তিশালী মাধ্যম হিসেবে পর্যায়ক্রমে অন্যান্য দেশকেও এই জোটে অন্তর্ভুক্ত করা হতে পারে। এই চুক্তির প্রধান বৈশিষ্ট্য হল পশ্চিমা সামরিক জোট নেটোর অনুকরণে তৈরি একটি শর্ত, যেখানে জোটের যে কোনো একটি সদস্য রাষ্ট্রের ওপর আক্রমণকে সব সদস্য দেশের ওপর হামলা হিসেবে গণ্য করার কথা বলা হয়েছে। এই চুক্তির বিস্তারিত সামরিক রূপরেখা এখনও চূড়ান্ত করা হয়নি। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, আক্রান্ত হওয়ার ক্ষেত্রে সদস্য রাষ্ট্রগুলো পরস্পরের কাছে কী ধরনের, কতটুকু এবং কিভাবে সহায়তা চাইবে তা আলোচনার ভিত্তিতে ঠিক করা হবে। তবে চুক্তিভুক্ত কোনো দেশে আগে হামলা না হওয়া পর্যন্ত অন্য কোনো দেশকে প্রতিপক্ষ বা হুমকি হিসেবে ধরা হবে না। তুরস্ক নেটোর সদস্য হওয়া সত্ত্বেও তুর্কি ও সৌদি কর্মকর্তারা বলেছেন, এই চুক্তি অন্য কোনো কৌশলগত জোট বা দ্বিপাক্ষিক সম্পর্ককে স্থলাভিষিক্ত বা খর্ব করার জন্য করা হয়নি। একই সঙ্গে চুক্তিটি ইরান সহ কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে করা হয়নি বলেও জানিয়েছে আঙ্কারা। পরবর্তীতে যুক্ত হতে পারে কোন কোন দেশ? চুক্তিতে স্বাক্ষরকারী 3 দেশের দায়িত্বশীল সূত্রের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যে দেশের নাম উঠে এসেছে সেটি হলো মিশর। মিশরকে এই জোটের এক স্বাভাবিক অংশীদার হিসেবে অভিহিত করে ফিদান বলেন, কারিগরি জটিলতাগুলো কেটে গেলেই কায়রো আনুষ্ঠানিকভাবে এই জোটে যোগ দেবে বলে তিনি আশাবাদী। আমি বিশ্বাস করি পরবর্তী ধাপে মিশরও আমাদের সঙ্গে এই জোটে সামিল হবে। আমরা ইতোমধ্যে পরস্পরের সঙ্গে এমনভাবে কাজ করছি যেন আমরা একই জোটের অংশ। কাতার বিশ্ববিদ্যালয়ের
আন্তর্জাতিক সম্পর্ক, নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক অধ্যাপক আলী বাকির বলেন, কায়রো জোটে যুক্ত হলে এর রাজনৈতিক গ্রহণযোগ্যতা, আঞ্চলিক প্রভাব ও সামরিক কার্যকারিতা বহুলাংশে বৃদ্ধি পাবে। মিশরের বাধা কোথায়? সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সঙ্গে মিশরের কূটনৈতিক ও কৌশলগত মেলবন্ধন বেশ পুরনো। আঞ্চলিক বিভিন্ন বিষয়ে পারস্পরিক আলোচনার জন্য এই 4 দেশ মিলে গঠিত R4 প্ল্যাটফর্মেরও অংশ মিশর। 2013 সালে সামরিক অভ্যুত্থানে তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির পতন, লিবিয়া সংকট এবং পূর্ব ভূমধ্য সাগরে গ্যাস ক্ষেত্র আবিষ্কার নিয়ে আঙ্কারার সঙ্গে তিক্ততা থাকলেও সম্প্রতি তুরস্কের সঙ্গে সামরিক সম্পর্ক বেশ জোরদার করেছে কায়রো। তবে বিশ্লেষকরা বলছেন, যেসব দেশের সব স্বার্থ মিশরের সঙ্গে পুরোপুরি মেলে না, তাদের সঙ্গে বাধ্যতামূলক প্রতিরক্ষা চুক্তিতে গেলে কী ধরনের সামরিক বাধ্যবাধকতা তৈরি হতে পারে তা নিয়ে কায়রো কিছুটা দ্বিধাদ্বন্দ্বে থাকতে পারে। এছাড়া তাদের বিদ্যমান শান্তি চুক্তিগুলোর ওপর এর কোনো প্রভাব পড়বে কিনা তা নিয়েও সতর্ক কায়রো। থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা কর্মসূচির সহযোগী ফেলো করিম এলগেন্ডি বলেন, মিশর কেবল তখনই যোগ দিতে পারে যদি চুক্তির শর্তাবলী ওয়াশিংটনের কাছ থেকে পাওয়া সহায়তার সম্পর্ককে বিঘ্নিত না করে, অন্যান্য বিদ্যমান জোট বা শান্তি চুক্তি বজায় রাখে এবং স্বাধীনভাবে যুদ্ধের সিদ্ধান্ত নেয়ার অধিকার অক্ষুণ্ণ রাখে। যদি এটি কেবল একটি রাজনৈতিক কাঠামো হিসেবে থাকে যেখানে পরিস্থিতি অনুযায়ী প্রতিক্রিয়া জানানোর সুযোগ রয়েছে, তাহলে কায়রো হয়তো শেষ পর্যন্ত সই করবে। কিন্তু এটি যদি বাধ্যতামূলক কোনো সামরিক চুক্তিতে রূপ নেয় যা মিশরীয় বাহিনীকে অন্যের যুদ্ধক্ষেত্রে নামতে বাধ্য করতে পারে, তখন উত্তরটি নাই হবে। মিশরের যোগ দেওয়ার ক্ষেত্রে কিছু আইনি ও সামরিক পরিচালনাগত জটিলতাও রয়েছে বলে মনে করেন এলগেন্ডি। তিনি বলেন, আইনি দিক থেকে মিশরকে নিশ্চিত হতে হবে যে তারা ঠিক কী রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছে। তাছাড়া আঙ্কারার পক্ষ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে অঙ্গীকার, লিবিয়া বা পূর্ব ভূমধ্য সাগরে জড়িয়ে পড়ার মতো ইঙ্গিত যাতে এই চুক্তিতে না থাকে, কায়রো সেটাও নিশ্চিত করতে চাইবে। আলী বাকিরের মতে, কায়রোর সিদ্ধান্ত নির্ভর করবে তারা এই জোটের কৌশলগত সুবিধার পাশাপাশি সম্ভাব্য কূটনৈতিক জটিলতাগুলোকে কিভাবে সামলাচ্ছে তার ওপর। কায়রো এই জোটে যুক্ত হওয়াটা তাদের জন্য কতটা লাভজনক মনে করছে এবং তাদের জাতীয় স্বার্থের বিরোধী দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিভাবে ভারসাম্য বজায় রাখছে তার ওপরই সব নির্ভর করছে। চ্যাথাম হাউসের আরেক সহযোগী ফেলো আহমেদ আবুদুহ বলেন, মিশর এই জোটের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগগুলোর সঙ্গে একমত হলেও আঞ্চলিক হুমকিগুলোকে তারা তুর্কি বা সৌদির দৃষ্টিভঙ্গিতে দেখে না। ফলে তারা কৌশলগত কোনো সামরিক দায়বদ্ধতায় জড়াতে কিছুটা দ্বিধাবোধ করতে পারে। কায়রোর মূল ঝোঁক থাকে সুনির্দিষ্ট ও সীমিত ইস্যুকে কেন্দ্র করে গঠিত আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর সঙ্গে থাকার, উচ্চ ঝুঁকি ও ব্যয়বহুল প্রতিরক্ষা দায়বদ্ধতায় জড়ানোর ক্ষেত্রে নয়। তিনি বলেন, মিশর ভবিষ্যতে এই জোটে যুক্ত হতেও পারে, কিন্তু সেটি হবে তাদের জন্য অত্যন্ত এক জটিল সিদ্ধান্ত। জোটে যোগ দিতে পারে আর কোন কোন দেশ? জোটের সম্প্রসারণ নিয়ে গুঞ্জনের মধ্যে কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন অন্যান্য উপসাগরীয় দেশগুলো শেষ পর্যন্ত এই জোটে সামিল হতে পারে। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে কাতারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জসিম আল থানি আশা প্রকাশ করে বলেছেন, উপসাগরীয় সহযোগিতা পরিষদের অর্থাৎ GCC এর সব সদস্য দেশই এই জোটে যোগ দেওয়ার উদ্যোগ নেবে। সৌদি আরব ছাড়া GCCর অন্য সদস্যরা হলো কাতার, বাহরাইন, কুয়েত, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদানো অন্যান্য আঞ্চলিক দেশকে সংযুক্ত করার কথা পুনর্ব্যক্ত করে বলেছেন, ইতোমধ্যেই কিছু দেশ জোটে যোগ দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। যদিও এসব দেশের নাম প্রকাশ করেননি তিনি। ফিদান বলেন, আমাদের প্রেসিডেন্টের দৃষ্টিভঙ্গি হলো কেবল 3 দেশেই সীমিত না থেকে এই জোটকে আরও বড় করা এবং প্রয়োজনে সব দেশকে এই ছাতার নিচে আনা। জোটে উপসাগরীয় দেশগুলোর সম্ভাব্য যোগদানের বিষয়ে করিম এলগেন্ডি বলেন, প্রথমেই যাদের দিকে নজর থাকবে তারা হলো কাতার ও কুয়েত। এই দুটি দেশই মূল 3 দেশের খুবই ঘনিষ্ঠ। বিশেষ করে সাম্প্রতিক পরিস্থিতির কারণে নিরাপত্তার চরম ঝুঁকি অনুভব করায় অতিরিক্ত সুরক্ষা বলয় নিশ্চিত করতে চাইছে তারা। একইভাবে অধ্যাপক বাকিরও মনে করেন, কাতারই এই জোটে যোগ দেওয়ার সবচেয়ে স্বাভাবিক দাবিদার, আর কুয়েত হতে পারে পরবর্তী প্রার্থী। এছাড়া আজারবাইজান, সিরিয়া ও জর্ডানও তুলনামূলক দ্রুত সময়ে
এই জোটে যুক্ত হতে পারে বলে মনে করেন তিনি। তবে শেষ পর্যন্ত এই জোট কোনো সার্বজনীন ব্লকে পরিণত হবে কিনা তা নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করেছেন এলগেন্ডি। তিনি বলেন, এটি আসলে আঞ্চলিক নিরাপত্তার তাগিদে গঠিত ইচ্ছুক দেশগুলোর জোট, যা তাদের নিজস্ব হিসাব নিকাশ ও ঝুঁকির ওপর ভিত্তি করে ধীরে ধীরে বিস্তৃত হতে পারে। দর্শক, শেষ করছে আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা অহর্নিশ। change tv.press, এক ফোঁটা হলুদও নেই।